অভিষেক, উম, নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির ঘরের ছেলে। শুধু বাঙালির ঘরের ছেলে বললে কম বলা হবে, ভারতবাসীর স্বপ্নের নেতা, স্বপ্নের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। হুম আহ, তো একটা দীর্ঘদিন ধরে একটা এরকম ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছে যে নেতাজির সঙ্গে নাকি আম, মহাত্মা গান্ধীর একটা প্রবল বিরোধ ছিল, নেতাজি এবং গান্ধীজির একদম আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। হুম তো আমরা এই মুহূর্তে একদম নেতাজির জন্ম জয়ন্তীতে নেতাজির মূর্তির সামনে, ধর্মতলায় নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে এই ব্লগটা করছি নেতাজির জন্ম জয়ন্তীর জাস্ট প্রাক্কালে। হুম তো তুমি একজন গবেষক হিসাবে এবং তোমার সঙ্গে নেতাজির যিনি অথেন্টিক বায়োগ্রাফি রাইটার ছিলেন নেলি গর্ডনের আলাপও হয়েছিল, হ্যাঁ তার কাছ থেকেও অনেক কিছু তুমি শুনেছো। আমি তোমার মতামতটা এবং বিভিন্ন গবেষণা লব্ধ যে জ্ঞানটা তুমি অর্জন করেছো সেটা আমরা একটু আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। হ্যাঁ আজকে খুব ভালো লাগছে যে একদম নেতাজির জন্মদিনে তুমি আজকে এই ভিডিওটা করছো। দেখো, ব্যাপারটা হচ্ছে আহ, আমাদের দু রকমের ইতিহাস খুব চলে। একটা হচ্ছে মেন স্ট্রিম ইতিহাস, যেটা ইতিহাসবিদেরা প্রচুর খাটাখাটনি পরিশ্রম করে আর্কাইভ, ইন্টারভিউ, পুরনো কাগজপত্র ঘেঁটে যে ইতিহাসটা তৈরি করে। আরেকটা চলে হচ্ছে লোকের মুখে মুখে একটা ইতিহাস। সেখানে হয়তো মানে একটা চ্যাপ্টারের হয়তো প্রথম এক পাতা দেড় পাতার হয়তো কিছু জায়গাটা থাকে, তোর বাদ বাকিটা এবং মানুষ নিজের মনের মাধুরী মেশাতে সবসময় খুব ভালোবাসে। এবং এটা সবসময় যে একটা যে জায়গাটা থাকে মানে মানে নেতাজি এবং গান্ধীকে কেন্দ্র করে, যেহেতু নেতাজি ফেরত এলেন না, মানে নেতাজিকে আমরা স্বাধীন ভারতবর্ষে আর পেলাম না। নেতাজি 45 সালের পরে কি হয়েছিল ইত্যাদি সেগুলো খুব বড় বিতর্ক, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, নেতাজিকে নিয়ে বহু বিতর্কিত হ্যাঁ টপিক রয়েছে, সেই জায়গাটায় আমি না গিয়ে একদম সরাসরি হ্যাঁ, এই এবার এই ব্যাপারটা হলো টপিকটাতেই যে থাকতে যেহেতু চাই। নেতাজি ফেরত এলেন না, সেজন্য নেতাজির প্রতি বাঙালির একটা সহমর্মিতা ভীষণ রকমের রয়েছে। এবং এটা অত্যন্ত স্বাভাবিকভাবেই যে আমরা নেতাজিকে আলাদা করে আহ, মানে স্বাধীনতা যখন সে মানে একদম যখন দেশ স্বাধীন হলো যে তিনি একটা কোনো পদ পাবেন বা তিনি একটা কোনো আরো বড় একটা নেতৃত্ব দেবেন, সে জায়গাটার একটা খুব বড় ফাঁকা রয়ে গেল। সেই জন্য সেইটাকে কেন্দ্র করে যে বাঙালির মনের মধ্যে একটা আছে যে নেতাজি একটা প্রকাণ্ড বঞ্চনার শিকার হয়েছিল, এবং সেটা সবটা অযৌক্তিক নয়। তার একটা কারণ হচ্ছে 38 এবং 39 সালে যে দুটো কংগ্রেস অধিবেশন হয়েছিল, হরিপুরা এবং ত্রিপুরী, এই দুটো কংগ্রেস অধিবেশনই তো মধ্যেই তো ভীষণ নানান রকম ঝামেলা এবং বিতর্ক হয়েছিল। এবং মানে ত্রিপুরী কংগ্রেসে যে নেতাজিকে যে মানে একদম ছাড়তে নেতাজি তার মানে তখন কংগ্রেস প্রেসিডেন্ট মানে কংগ্রেসের রাষ্ট্রপতিত্বের পদটা ছাড়তে যে বাধ্য হয়েছিলেন, সেটা একটা কংগ্রেস এবং কিছুটা গান্ধী, খুব স্বাভাবিকভাবে গান্ধীর ওপরে একটা মানে আহ দোষটা একটা দেওয়া যেতেই পারে, মানে যদিও সেটার একটা খুব বিস্তৃত ইতিহাস রয়েছে। মানে এটা তো আমরা সকলেই জানি যে দ্বিতীয়বার মানে ত্রিপুরী কংগ্রেসের সময় গান্ধীজির ক্যান্ডিডেট ছিলেন সীতারামাইয়া এবং হ্যাঁ, উনি চাননি যে কেউ সেখানে না, কম্পিট অ্যাকচুয়ালি করুক। প্রথমে সীতারামাইয়া ছিলেন না। হুম, হরিপুরা কংগ্রেসে যখন সুভাষচন্দ্র বসু মানে রাষ্ট্রপতিত্বের পদ পেলেন, হুম, তখন থেকেই অ্যাকচুয়ালি তখন রাষ্ট্রপতিত্বের পদটা 1 বছরের জন্য হতো, হুম, 38 থেকে 39। হুম, 38 থেকে 39 কিন্তু একটা অত্যন্ত উজ্জ্বলতম অধ্যায়, এবং নেতাজি নিজেও কিন্তু রাষ্ট্রপতিদের পদটা খুব চেয়েছিলেন। হুম, কারণ ওই পদগুলোয় গেলে এমন অনেক কিছু ভাবনা চিন্তা, যেটা আমি ভাবনা চিন্তা করছি, হুম। তার একটা বাস্তব কিছু কাজ মানে করে দেওয়া যায়, মানে ওখানে করা যায় একটা সে তো পদে ওনাকে গেলে। একরকম ভিয়েনা থেকে ডেকেই আনা হলো। হ্যাঁ, এবং ত্রিপুরী কংগ্রেসের সময় ওনার খুব আশা ছিল যে ওনার কম্পিটেন্ট ক্যান্ডিডেট উনি নিজেও জানতেন যে হয়তো আর কেউ নেই। হুম, কিন্তু গান্ধীজি কিন্তু ওনার প্রথম রাষ্ট্রপতিত্বের পদ শেষ হবার অনেক আগের থেকেই সুভাষচন্দ্র বসুকে চিঠিতে বলেছিলেন যে পরের বার কিন্তু তুমি হবে না। হুম, এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইতিহাসটা খুব জটিল। তার একটা কারণ হচ্ছে আহ, 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 একটা গান্ধীজির একটা একাধিপত্য কংগ্রেসে ছিল, এবং তখন তো ওদের গান্ধী মানেই মানে কংগ্রেস মানেই গান্ধী, না, এবং এরকম একটা ব্যাপার। দুজনের যে রাজনৈতিক অবস্থান হুম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আংশিকভাবে দুজনের একটা মিল থাকলেও হুম, তাদের প্রয়োগটা ছিল কিন্তু ভীষণ আলাদা। হুম, হুম, এবং নেতাজি
1921 সালে যখন কেমব্রিজ থেকে আইসিএস ত্যাগ করে যে জাহাজে ফিরছেন, সেই জাহাজে রবীন্দ্রনাথ ঠাকুরও সেই জাহাজে রয়েছেন। হুম। এবং যখন রবীন্দ্রনাথের সঙ্গে নেতাজির একটা কথাবার্তা চলে, মানে সুভাষ বসু আগেই ঠিক করেছিলেন বম্বে, তখনকার বম্বে, এখন মুম্বাইয়ে পৌঁছে গান্ধীর সঙ্গে দেখা করবেন। হুম। কিন্তু রবীন্দ্রনাথ বলেন, আমার মনে হয় তোমার খুব উচিত হবে গান্ধীর সঙ্গে দেখা করা। এবং প্রথম আলাপেই কিন্তু ওনার একটা উনি খুব হতাশাগ্রস্ত হয়েছিলেন যে গান্ধীর যে পদ্ধতি, হুম। সেই পদ্ধতি ওনার মনে হয়েছিল এই পদ্ধতিতে মানে ব্রিটেনের মতো একটা শক্তিকে মানে তাদের কিন্তু দেশ থেকে হটানো সম্ভব হবে না। এবং একটা কথা বলি যে কংগ্রেসের হাত ধরে যে সমস্ত বাঙালি নেতা এবং সর্বভারতীয় যে যত নেতা এসেছিলেন, যেটা জেবি কৃপালিনী বলেছিলেন যে তারা কোনো না কোনো ভাবে কিন্তু সকলেই ছিলেন হচ্ছে যে গান্ধীজি মেষপালক এবং তারা হচ্ছেন মানে মেষ। মেষ। যে এবং তার মধ্যে কোথাও উনি সবসময় বলেছিলেন যে আর কেউ না হোক, জওহরলাল নেহরু অনেক সময় ওইখান থেকে একটু বেরিয়ে টেরিয়ে যান, আবার গান্ধীজি তাকে পাকড়ে নিয়ে আসেন, অন্যরা গান্ধীজিকে ফলো করলেও গান্ধী তাদের ফিরে তাকান না। এটা একটা অভিমান নিয়েই জেবি মানে আচার্য কৃপালিনী বলেছিলেন। কিন্তু উনি বলেছিলেন যে সুভাষ এই দলটার মধ্যেই পড়ে না। উনি বলেছিলেন এই যে গান্ধীর যে মানে অনুগামীর যে দলটা, এটার মধ্যে কিন্তু সুভাষকে ঠিক ফেলা যায় না। যদিও আমি ঠিক জানি না নেহরুকে গান্ধীজি মানে সেই অর্থে কখনো পুত্র বলে উল্লেখ করেছিলেন কিনা, পুত্র সম ওরা সবাই, কিন্তু সুভাষ বোসকে কিন্তু গান্ধী একদম পুত্র বলেই মনে করতেন। এবং যেটা খুব মজার ব্যাপার যে সেই সুভাষ বোসে কিন্তু রেঙ্গুন থেকে আবার গান্ধীজিকেই জাতির জনক হিসেবে মানে ডিক্লেয়ার ঘোষণা করলেন। কাজে ওদের মধ্যে কিন্তু কোথাও একটা ওই মানে একজনের দিক থেকে একটা শ্রদ্ধা, আরেকজনের দিক থেকে একটা মানে সুভাষের প্রতি বাৎসল্য এবং একটা শ্রদ্ধা স্নেহ মিশ্রিত সম্পর্ক দুজনের মধ্যেই ছিল। গান্ধীজি নেতাজি মানে সুভাষচন্দ্র বসুর পোটেনশিয়াল যেটা, সেটা কিন্তু একদম পূর্ণ মাত্রায় রেকগনাইজ করেছিলেন। এবং সুভাষ বসুও কিন্তু অনেক সময় হাড়ে হাড়ে বুঝেছিলেন যে গান্ধীজির মতো একটা স্তম্ভ, তাকে মানে তার সঙ্গে সরাসরি বিরোধে যাওয়াটা খুবই মুশকিল। আবার এটাও ভেবে দেখতে হবে যে আমার মনে হয় যে এটা যেটা হয় যে দুজন স্টলওয়ার্ড তারা তাদের অনেক সময় ফ্র্যাঙ্কনেসটা যেটা তাদের মধ্যে, সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। আমার মনে হয় গান্ধী আর সুভাষ বোসের মধ্যে হয়তো সেটা ছিল যে ওরা যখন মত পার্থক্য হতো, সেই মত পার্থক্যের সময় ওরা কিন্তু মানে কেউ চেপে থাকতেন না, অত্যন্ত অকপটে নিজেদের মতামতটা দিতে পারতেন। তো আমার মনে হয় ত্রিপুরী কংগ্রেসের পরেই যে সুভাষ বোস দ্বিতীয়বার কংগ্রেস হলেন। এবং আরেকটা হচ্ছে ওই কংগ্রেসের পরে সুভাষ বোস মানে ওই কংগ্রেস অধিবেশনের পরে সুভাষ বোস কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, ফরওয়ার্ড ব্লক গঠন করলেন, কংগ্রেসের সঙ্গে তার একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক হলো। এবং তোমাকে আমি এই কথাটাও বলি যে সেটা হচ্ছে যে গান্ধীজির বেশ কিছু অনুচর ছিল, সুভাষ বসুরও কিছু অনুচর ছিল। অনেক সময় না এই অনুচরদের মধ্যে কিন্তু সংঘর্ষটা ভীষণ প্রকট হতো, কিন্তু দুই লিডারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ছিল। কিন্তু সেই দুই লিডারের তারা কিন্তু একজন একজনকে যে ভীষণ কম্পিটিটর বা অপোনেন্ট ভাবতেন, আমার কিন্তু ওদের লেখা পড়ে এটা কখনো মনে হয়নি। সে তো সুভাষ বোস আজাদ হিন্দ বাহিনীতে গান্ধী ব্রিগেড বলে সব থেকে বড় ব্রিগেডটার নামই দিয়েছিলেন, গান্ধী, আজাদ এবং নেহেরু। নেহেরু এবং আমি আমি রানী ঝাঁসি ব্রিগেড। হ্যাঁ, রানী ঝাঁসি ব্রিগেড, আমি সেটা মহিলাদের। আমি আরেকটা বলি যে নেহেরুর সঙ্গে কিন্তু তার একটা মানে অন্তত ত্রিপুরী কংগ্রেসের আগে পর্যন্ত কিন্তু একটা ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর মানে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথোপকথনে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমি মনে করি যে যুব সমাজের মধ্যে যদি সত্যি মানে প্রভাবশালী যে দুজন আমি মনে করি মানে অত্যন্ত ইতিবাচক প্রভাব, তারা হচ্ছেন একজন হচ্ছেন সুভাষচন্দ্র, আরেকজন হচ্ছেন জওহরলাল। এটা মানে রবীন্দ্রনাথ বলেছিলেন। তো এবং আমি অনেক জায়গাতে একটু জায়গায় দেখেছি যে নেহেরু কিন্তু অনেক সময় মানে যদিও নেহেরুর সঙ্গে সম্পর্ক অত্যন্ত তিক্ত হয় মানে ত্রিপুরী কংগ্রেসের পরে পরে, এবং তারপরে মানে এটা তোমাকে দেখতে হবে ত্রিপুরী কংগ্রেসটা হচ্ছে 39-এর মাঝামাঝি, আর তারপর 39 থেকে 41 এক বছর মানে উনি কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন, ফরওয়ার্ড ব্লক গঠন করলেন এবং 41 জানুয়ারিতে উনি দেশ থেকেই চলে গেলেন। তারপরে তো উনি আর কমপ্লিটলি মানে অনুপস্থিত। কিন্তু তার আগে পর্যন্ত ওদের দুজনের মধ্যে একটা অত্যন্ত যেটা ইংরেজিতে বলে কামারাজারি বা একসঙ্গে কাজ করা, এবং আমার মনে হয় দুজনেই দুজনের কে খুব মানে একসঙ্গে চলতে খুব পছন্দ করতেন, একসঙ্গে চলেও ছিল। সুভাষ বোসের চিঠিতেই ছিল যে নেতাজি
চাচাজিকে বলছেন যে আমি কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে তোমাকেই আমার সব থেকে কাছের মনে করি, এবং যেহেতু শরৎচন্দ্র বসু এবং নেহেরু একই বয়সী, সেদিন উনি নেহেরুকে বলেছিলেন আই কনসিডার ইউ অ্যাজ মাই এল্ডার ব্রাদার। হ্যাঁ, কিন্তু আবার ওই ত্রিপুরী কংগ্রেসের পরে একটা চূড়ান্ত ভুল বোঝাবুঝি, এবং আমার মনে হয় যার জন্য দুজনেই সমানভাবে দায়ী ছিলেন। কিন্তু এই যে মানে যে কথাটায় মানে ফিরে আসতে চাই, এই যে নেতাজি চলে গেলেন, তারপরে নেতাজির 41 থেকে 45 পর্যন্ত নেতাজির যে একটা আজাদিন বাহিনীকে কেন্দ্র করে যে একটা মানে কি বলবো, একটা যুগান্তকারী যে ভূমিকা, যে দেশের বাইরে গিয়ে একটা সৈন্য তৈরি করে জার্মানি থেকে জাপানে আসা, তারপর দক্ষিণ পূর্ব এশিয়াতে যে যুদ্ধ, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ চালানো, তো তারপরে মানে বাঙালির কাছে হঠাৎ সুভাষ কংগ্রেসের দ্বারা ভীষণ রকমের আক্রান্ত হয়েছে, তারপরে সুভাষ আবার ফিরে আসবে, এই জায়গাটা না হওয়াতে বাঙালির মনে খুব স্বাভাবিকভাবেই একটা, এবং তারপর পরে পরে, এবং তুমি যদি দেখো 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপর নেতাজি আর ফিরে এলেন না, 46-এ ভয়ঙ্কর দাঙ্গা, 47-এ দেশভাগ, 48-এ গান্ধী, মানে পরপরই সে ঘটনাগুলো তো একটার পর একটা চোখ ছিল। এবং বাঙালি কেন জানে না ওই সময়টা ভীষণ রকম ভাবে হয়েছিল যে সুভাষ বোসের এবার ফেরার সময় হয়েছে, সুভাষ বোসের লিডারশিপ দেবে, সেটা যখন হলো না, এবং স্বাভাবিকভাবে যারা কংগ্রেস দলে সুভাষ বোসকে পছন্দ করতো না, মানে নেহেরু বাদেও যে অন্যান্য ছিল, যেমন আমি খুব নাম করে বলতে পারি, মানে যখন ত্রিপুরী কংগ্রেস থেকে সুভাষ বোসকে প্রায় বের করে দেওয়ার পেছনেও যে গ্রুপটার ভীষণ বড় হাত ছিল, মানে কংগ্রেসে তো দুটো গ্রুপ ছিল, একটা সোশ্যালিস্ট গ্রুপ ছিল, একটা কনজারভেটিভ গ্রুপ ছিল, সেই কনজারভেটিভ গ্রুপের মধ্যে গোবিন্দ বল্লভ পন্থ ইত্যাদি, এরা একেবারেই সুভাষ বোসকে পছন্দ করতেন না, রাজেন্দ্র প্রসাদ, এরা একেবারেই সুভাষ বোসকে পছন্দ করতেন না। এবং আমি মনে করি ত্রিপুরী কংগ্রেসে যে জটিল সমস্যাটা হয়েছিল, তার জন্য কিন্তু এই যে গ্রুপটি, এই গ্রুপটির কিন্তু একটি বড় ভূমিকা। এমনকি প্রদেশ কংগ্রেস, মানে বাংলার প্রদেশ কংগ্রেস থেকেও অনেকে নেতাজির বিরোধিতা করেছিল। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো গান্ধী বুঝতে গেলে যে জায়গাটা বুঝতে হবে, যে যিনি 15 সালে দক্ষিণ আফ্রিকায় তিনি একটা মানে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে ওরম একটা আন্দোলন গড়ে তুলে প্রায় 20 বছর ওখানে লড়ে আবার দেশে এলেন, এসে তারপরে 1915 কি 17 থেকে যদি চম্পারণ বিদ্রোহ থেকে হয়, এবার গান্ধীজি পুরো আসমুদ্র হিমাচলকে তো একটা জায়গায় দাঁড় করালেন, যে এবং মানে তুমি যদি ইনফ্যাক্ট এটা মানে রিচার্ড অ্যাটেনবোরোর ছবিটা যে আমার খুব প্রিয় তা নয়, আমার মনে হয় ওটা অন্য গান্ধীর আরো অন্য অনেক জীবনী আছে, সেটা থেকে করলে আরো ভালো হতো। কিন্তু ওখানে একটা জায়গায় আছে যে এই যে কংগ্রেসে আমরা আপনারা ইংরেজিতে বলছেন, এটা কি গ্রামের মানুষ বুঝতে পারছে তো নয়, তাহলে গ্রামের মানুষের কাছে কি করে পৌঁছে যাবে? তার আগে পর্যন্ত তো কংগ্রেসের অধিবেশনে ইংলিশেই কথা বলা হতো, আর এটা তো কারো ডাউট করার কোনো প্রশ্নই নেই, মানে কেউ যদি ডাউট করে থাকে তাহলে তার কোনো অন্য উদ্দেশ্য রয়েছে। গান্ধীজি ছিলেন ভারতবর্ষের প্রথম সেই অর্থে সর্বজনীন নেতা, এটা নিয়ে কারো, আমার মনে তো কোনো ডাউট নেই, অন্য কারো যদি থেকে থাকে তাহলে তার কোনো দেখো উনি নিজেকে কুলি ব্যারিস্টার বলতেন, সাউথ আফ্রিকায়, হ্যাঁ। এবং উনি যখন চলে এলেন, উনি যখন ওনার ব্যারিস্টারের পোশাকটা ছাড়লেন এবং ছেড়ে একটা বস্ত্রকে নিলেন, যেটা মাদুরাইতে উদ্বোধন, খুব সম্ভবত 1919 সালে মাদুরাইয়ের একটা কংগ্রেস অধিবেশনে উনি প্রথমে বললেন যে একদম দীনদরিদ্রের যে বস্ত্র, আমি সে মানে গান্ধীজি চেয়েছিলেন যে ভারতবর্ষের যে আত্মা, সেই আত্মা তাকে যদি আমি ছুঁতে না পারি, ভারতবর্ষের মানুষের ওই জীবনকে যদি আমি ছুঁতে না পারি, তাদের মনের মধ্যে যদি আমি ছুঁতে না পারি, তাহলে এই এত বড় একটা আন্দোলন লড়া যাবে না। এবার কথাটা হলো যে কাজে গান্ধীজি তো একটা খুব বড় স্তম্ভ স্বরূপ, এবং সেখানে আমার মনে হয়, এবং গান্ধীকে ঘিরে একটা খুব বড় গ্রুপ ছিল, নানান রকমের গ্রুপ ছিল গান্ধীকে ঘিরে আর কি। এবার আমার মনে হয় ওই গান্ধীর যারা সাঙ্গপাঙ্গ আমি বলবো, মেনলি বিরোধের একটা খুব বড় কারণ কিন্তু ছিলেন তারা। আবার আমার মনে হয়েছিল গান্ধী এবং সুভাষ, সব থেকে চমৎকার এদের রিলেশনশিপটা তুমি যদি অ্যাকচুয়ালি ঐতিহাসিক ভাবে দেখতে চাও, তাহলে বলবে এদের চিঠিপত্রগুলো পড়ো, এবং ন্যাশনাল বুক ট্রাস্ট মানে এদের সমস্ত চিঠিপত্রগুলো ছাপিয়েছে, নেহেরু সুভাষ বোসের চিঠি, গান্ধীজি নেতাজির চিঠি, মানে এই চিঠিগুলো যদি পড়ো, এবং সেই চিঠিগুলোর মধ্যে না তুমি একটা খুব ফ্র্যাঙ্কনেস হবে। মানে এখানে একটা মজার কথা বলি, যে সুভাষ বোস একবার ভিয়েনা থেকে যখন তিনি তার ইন্ডিয়ান স্ট্রাগল বইটা লিখছেন, তার ফরওয়ার্ডটা উনি আশা করেছিলেন রবীন্দ্রনাথ লিখবেন, রবীন্দ্রনাথ ওটা লিখে দিতে রাজি হননি। তখন সেই চিঠিপত্র যখন ওদের মধ্যে চলছে, একটু রাগারাগি হচ্ছে, তখন ওই সুভাষ বোস, এবং এটা বোধহয় সুভাষ বোস বলেই সম্ভব, উনি গান্ধীজিকে মানে রবীন্দ্রনাথকে বলেছেন আপনি তো গান্ধীজির একজন একনিষ্ঠ অনুগামী হয়ে পড়েছেন। তখন রবীন্দ্রনাথ একেবারে ওদের সেদিনই বসে চিঠি দিচ্ছেন যে এই যে মানে তোমার মধ্যে যে একটা অসহিষ্ণুতা, এটাই মানে মানে তিনি খুব বিরক্ত বোধ করে লেখেন যে আমি আমার মতো বিরোধিতা গান্ধীজিকে আর কেউ, মানে গান্ধী মানে বিরোধিতা আর কেউ করেনি, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে গান্ধীজি পুরো ভারতের আত্মাকে এক জায়গায় নামিয়ে।
সেই কারণেই উনি মহাত্মা হতে পেরেছিলেন। চৈতন্য আর মহাপ্রভু, এটা ঠিকই আমি এটা আমি ব্যক্তিগতভাবে অনুধাবন বা অনুভব করতে পারি। সেটা হচ্ছে গিয়ে গান্ধীজি চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের আত্মাকে ছুঁতে বা ব্রিটিশের আত্মাকে পরিশুদ্ধ করে তুলতে। কিন্তু নেতাজির যে ধারণা বা নেতাজির যে আদর্শ ছিল সেটা ব্রিটিশের অন্তরাত্মাকে ভয় পাইয়ে দিতে। তা না হলে তিনি জানতেন যে আমার মনে হয় ব্রিটিশের মতো সরকার মানে এরকম একটা কি বলা যেতে পারে এত কঠিন একটা সরকারকে একটা বিশাল বড় রাজশক্তিকে সরানো বা হারানো প্রায় অসম্ভব ছিল। না, যেমন আমি বলছি ক্যাপ্টেন লক্ষ্মী সাইকেল যিনি রানী ঝান্সি রেজিমেন্টের মানে অধ্যক্ষা ছিলেন। মানে তাদের কমান্ডার ইন চিফ হলেন। আমার খুব সৌভাগ্য হয়েছে খুবই কম বয়সে লক্ষ্মী সাইকেলকে কলকাতায় দেখা, যখন তিনি মহাজাতির সদর নেতাজি ভবনে আসতেন। উনি একদম পরিষ্কার বলেছিলেন যে উনি এবং ওনার মা আম্মু স্বামীনাথন, যিনি ওয়ান অফ দ্য সিগনেচারিজ অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনে যারা সই ছিল তাদের মধ্যে আম্মু স্বামীনাথন একজন ছিলেন, ওনার মা। তো ওনারা কিন্তু গান্ধীর অনুগামী ছিলেন এবং উনি যখন ডাক্তারি করতে সিঙ্গাপুরে গেলেন এবং সেই সময় যখন নেতাজি ডাক দিলেন, আজাদিন ফৌজ তৈরি করলেন এবং মেয়েদের প্রথম ব্রিগেড, একটা ঐতিহাসিক, একদম প্রথম হয়তো ঐতিহাসিক দেখতে গেলে সূর্য সেন করেছিলেন। তারপরে নেতাজি যখন একদম একদম পুরো আর্মির মতো একটা তখন লক্ষ্মী সাইকেল বলেছিলেন যে আমরা গান্ধীর প্রতি কোনো অশ্রদ্ধা নয়, কিন্তু আমাদের ডেকোরেটেড আর্মি। হ্যাঁ, মানে আমাদের তখন একটা কথা খুব মনে হয়েছিল যে সেটা হচ্ছে যে এই অহিংসা দিয়ে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আনা, যে ব্রিটিশ সরকার যেরকম পরাক্রমশালী একটা সরকার, মানে যাদের পৃথিবীর একটা বলতে পারে প্রায় মানে 65-70% তাদের কলোনি, তাদের উপনিবেশ, তাহলে তাদের মিলিটারি পাওয়ারটা কি লেভেলের ছিল। একদম ওই রকম যখন তাদের একটা মানে মানে ব্রিটিশ শক্তি, সেই শক্তিকে যদি আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে চাই তাহলে আমাদেরও হাতে অস্ত্র থাকতে হবে। আমার মনে হয় এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত প্র্যাকটিক্যাল ছিলেন এবং মানে আমার মনে হয় নেতাজি মানে স্বাধীনতা সংগ্রামে আমি গান্ধীজির পরেই যদি ভাবি নেহেরু এক হিসেবে। এবং আমার না একটা সমস্যা মানুষদের মানে যারা ইতিহাস পড়েন বা ইতিহাস চর্চা করেন, সেটা হচ্ছে কাউকে অশ্রদ্ধা করে আরেকজনকে কিন্তু বড় করার প্রয়োজন নেই। মানে গান্ধীজিকে যখন আমি গান্ধীজির মহত্ব গাইবো তখন আমাকে সুভাষ বোসকে ছোট করার দরকার নেই, তখন নেহেরুকে ছোট করার দরকার নেই। আবার সুভাষ বোসের যখন মাহাত্ম আমি গাইবো তখন গান্ধীজি বা নেহেরু বা অন্য কাউকেও করা দরকার নেই। এবং এটা মানতে হবে যে এই প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ব্যক্তিগত জীবনকে মানে রেখে তাদের জীবনকে অ্যাকচুয়ালি উৎসর্গ করে দিয়েছিলেন। হ্যাঁ, মানে আমার ঠাকুর দাদা অজিত কুমার রায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি গান্ধীজি, নেহেরু এবং সুভাষ বোস তিনজনের সংস্পর্শের সৌভাগ্য হয়েছিল। মানে আমার দাদুই প্রায় 25-26 বছর বয়সে জেলে গিয়েছিলেন, তখন বেরোতে পারবেন কিনা জানতেন না। কিন্তু সেই সময় তখন যে সময় মানুষ কেরিয়ার গড়ে, যে সময় মানুষ মনে অনেক রোমান্টিক চিন্তা ভাবনা থাকে, সেই সময় মানুষ তারা একদম সবকিছু ত্যাগ করে তারা বাড়ি থেকে বেরিয়ে গেল। কত মানুষ তো ফেরতও আসেনি, তাদের দ্বীপান্তর হলো, সেখানে তারা অত্যাচারে মারা গেল, পুলিশের গুলিতে মারা গেল। হ্যাঁ, কত মানুষ মানসিক ভাবে এমন বিকৃত হয়ে গেল। আমার দাদুর যিনি গুরু ছিলেন প্রফুল্ল সেন, তিনি 12 বছর আন্দামানে ছিলেন, তিনি যখন বেরিয়ে আসেন তারপর 3 বছর বেড রিটেন ছিলেন, উঠতে পারেনি, এমন অত্যাচার তাকে করা হয়েছিল। তো কাজেই বলতে হবে যে এই প্রত্যেকটা মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন দেশের জন্য। কাজে এদের মানে এদের যে মহত্ব, এটা আরেকটা হচ্ছে এই ওই ইতিহাসে এরকম একজনকে না লড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, এরকম একজন আমার ওদের চিঠিপত্র পড়ে অনেক সময় মনে হয়েছে, যেমন তুমি যদি রবীন্দ্রনাথ গান্ধীর চিঠি পড়ো, মানে তোমার মনে হয় যেন সবসময় মানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মানে যেখানে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন আপনি যদি আন্দোলন শুরু করেন, ওই আন্দোলন বন্ধ করার জন্য একটা আন্দোলন শুরু করবেন। সেটাই। যাই হোক, আমরা অনেকক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এবং তুমি রীতিমতো রেফারেন্স তুলে যেটা দেখালে তা থেকে হয়তো আমরা বুঝতে পারছি যে গান্ধীজি এবং নেতাজির মধ্যে একটা পারস্পরিক সম্মানের সম্ভ্রমের একটা সম্পর্ক, শ্রদ্ধার একটা সম্পর্ক ছিল, স্নেহ ভালোবাসা। অবশ্যই গান্ধীজি তার সুভাষকে খুব স্নেহ করতেন। মানে উনি পরে প্রিন্স অফ প্যাট্রিয়ট বলেন। একটা তোমায় বলতে চাই, সেটা হচ্ছে যে সুভাষ বসু গান্ধীর ঠিক অনুগামী কোনোদিন ছিলেন না, যদিও উনি গান্ধী ত্যাগ করেছেন, মানে খদ্দর পড়তেন,
সেটা হচ্ছে ওদের দুজনকে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থেকে ওদের তুলনাটা একদম করতে হবে। একদম একদম। ওদের মধ্যে প্রচুর ডিফারেন্স ছিল, হুম, হুম, কিন্তু সেটা হচ্ছে, এবং যেটা একটা খুব, যে কোনো দুই প্রতিভাবান ব্যক্তি যেমন একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য থাকে, হুম, সেইটা তাদের মধ্যে ছিল। হুম। কিন্তু তাদের মধ্যে একটা বিরোধ, যেই ডিফারেন্সটাও ছিল, আবার তারা দুজনেই কিন্তু স্বাধীনতা সংগ্রামের দুই শ্রেষ্ঠ মানব, ঠিক। দুই শ্রেষ্ঠ পুরুষ। যাই হোক, 129 বছর হয়ে গেল হ্যাঁ, নেতাজির আম, এই ভারতের পবিত্র মাটিতে আবির্ভাবের। আমরা এই দিনটাকে শুধুমাত্র একটা ছুটির দিন হিসাবে পালন না করে নেতাজির যে আদর্শ, যে আদর্শে উনি দেশ স্বাধীন করতে চেয়েছিলেন, সেই স্বাধীনতার আদর্শকে আরো ছড়িয়ে দেওয়ার বা সেই স্বাধীনতার আদর্শকে আরো বলিষ্ঠ করে আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরার এরকম একটা অঙ্গীকার আমরা নিয়ে আগামী দিনে এগোতে চাই। এবং হ্যাঁ, আহ, আমরা চাই যে আমাদের এই যে বহু বহু মানুষের, বহু শহীদের রক্তে রাঙা এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আগামী দিনেও অটুট থাকুক। এই নেতাজি, গান্ধীজি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আদর্শকে নিয়ে একে অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে বা এই আদর্শের মাঝখানে লড়াই বাঁধিয়ে অনেকে হয়তো ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে। আমরা বুঝতেই পারছি যে এগুলো কোনো রাজনৈতিক ফায়দা লোটা। নেতাজির সঙ্গে গান্ধীজির একটা বিরোধ, এই জিনিসটা যদি আমরা টিভির পর্দায় দেখাতে পারি, এই জিনিসটা নিয়ে যদি আমরা কোনো বই লিখতে পারি, তাহলে সেগুলো হটকেকের মতো সেল করা যাবে। মানে একটা হোয়াটঅ্যাবাউটারি একদম একদম তৈরি একদম করা। একদম একদম। এবং তাতে এবং অনেকে আমি একটা বলবো যে নেতাজির 3টে বই বাজারে পাওয়া যায়। তরুণের স্বপ্ন, যেটা আনন্দ পাবলিশার্স এর, আর এছাড়া ওনার ইন্ডিয়ান স্ট্রাগল এবং ইন্ডিয়ান পিলগ্রিম অসমাপ্ত আত্মজীবনী, এই দুটোই কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাবলিশ করেছে। আমি মনে করি, এবং নেতাজির অসংখ্য চিঠিপত্র, এগুলো আমার মনে হয় বিশেষ করে তরুণ প্রজন্মের খুব মন দিয়ে পড়া উচিত। একদম। তো আমাদের অসুবিধার জায়গাটা এটাই যে আমাদের বহু লোক সেইভাবে পড়ে না। হ্যাঁ, এই এই যে তুমি যেটা বললে, আমরা যে আলোচনা করলাম, এগুলো আমরা বেশ কিছু জিনিস নিয়ে পড়াশোনা করে আমাদের নিজেদের কিছু আম, জ্ঞান হয়েছে, সেইগুলো আমরা সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। বহু লোক এটা পড়ে না। এই না পড়ে আমরা একটা আবছা আধো আধো ব্যাপার, একটা ধারণা তৈরি হয়ে যায়, সেটা অনেক সময় হয় শোনা কথা। ঠিক আছে? এই ধারণার উপর ভিত্তি করে আমরা অনেক সময় বাজার গরম করতে পারি, কিন্তু সেটা হয়তো বাস্তব নয়। আমরা ইতিহাসের প্রতি হয়তো তাহলে মানে ইতিহাসের সঠিক মূল্যায়ন করতে পারবো না, বা ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং এই পারবো না। ব্যক্তিগুলোর প্রতিও মূল্যায়ন করতে পারবে না। একদম একদম। যাই হোক, নেতাজির আদর্শ আরো এগিয়ে চলুক। নেতাজি জয় হোক, জয়তু নেতাজি। আজকের মতো এখানে শেষ করলাম।